আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কাল থেকেই শুরু দেশব্যাপী গণটিকা ক্যাম্পেইন। বয়সসীমা আবার 25 বছর, অগ্রাধিকার পাবে 50ঊর্ধ্ব ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা। করোনায় আরও 248 জন মারা গেছে, মৃতের সংখ্যা ছাড়ালো 22,000। সরকারি হাসপাতালে নন কোভিড রোগীরা চিকিৎসা পাচ্ছে না। 14 দিন পর অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু। বর্ধিত লকডাউনের প্রথম দিন শুক্রবার হওয়ায় রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল কম। পরিমণির সহযোগীদেরও গ্রেপ্তার করা হবে, জানালো ডিবি। নির্মাতা চয়নিকা চৌধুরী আটক, মডেল পিয়াসা ও মৌ আবার রিমান্ডে। শুনলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির শুক্রবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবারে বিস্তারিত। শুরুতেই করোনা ও টিকা প্রসঙ্গ। কাল শনিবার থেকে শুরু হচ্ছে দেশব্যাপী করোনার টিকা ক্যাম্পেইন। সিদ্ধান্ত পরিবর্তন করে 1 কোটির স্থলে 32 লাখ মানুষকে দেওয়া হবে টিকা, আর বাদ দেওয়া হয়েছে 25 বছরের কম বয়সীদের। সকালে মহাখালীতে সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর এবিএম খুরশিদ আলম। তিনি বলেন, টিকা দেওয়ার ক্ষেত্রে 50ঊর্ধ্ব ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা অগ্রাধিকার পাবেন। এবার দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষকে করোনার টিকা দেওয়া হবে। বিস্তারিত ড্যানি রঙের রিপোর্টে। 7 আগস্ট শুরু হতে যাওয়া দেশব্যাপী করোনা টিকা ক্যাম্পেইন নিয়ে গত কয়েকদিন ধরে চলছে তোড়জোড়। এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে 18 থেকে বেশি বয়সী সবাই টিকা নিতে পারার কথা, কিন্তু সেই আশায় গুড়ে বালি। ক্যাম্পেইনের জন্য সর্বনিম্ন বয়স ফের নির্ধারণ করা হলো 25 বছর। আমরা আগেই বলি যে সারা বিশ্বে ভ্যাকসিনের একটা ডিপ্লোমেসি আছে, সেটা আপনারা অবহিত আছেন। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, জাতীয় পরিচয়পত্র না থাকায় 18 বছর বয়সীদের 7 আগস্টের টিকা ক্যাম্পেইনে রাখলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। 18 বছর বয়সের অনেকেরই এনআইডি নেই। এই এনআইডি ছাড়া আমরা পর্যালোচনা করে দেখেছি যে যদি আমরা টিকার কার্যক্রম আনতে যাই, তাহলে পরে মাঠে যে বিশৃঙ্খলাটা তৈরি হবে সেইটাকে আমরা সামাল দিতে পারবো না। সেই জন্যে আমরা অনেক আলোচনা করে তারপরে আমরা এটা ঠিক করেছি যে এটা 25 বছর হবে। 12 আগস্ট পর্যন্ত চলবে ক্যাম্পেইন উল্লেখ করে তিনি বলেন, এই কার্যক্রমের আওতায় 32 লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। 7 এবং 9 আগস্ট সিটি কর্পোরেশন এলাকায় ভ্যাকসিন কার্যক্রম একইভাবে চালু থাকবে। 8 এবং 9 আগস্ট দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলে, 10 এবং 12 আগস্ট জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার জনগোষ্ঠীর 55 বছরের অধিক জনগোষ্ঠীর মধ্যে কোভিড-19 ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা হবে। এটা একটা আমাদের পাইলট প্রজেক্ট বলতে পারেন। এটা দিয়ে আমরা আমাদের নিজেদের সক্ষমতাও যাচাই করতে চাই এবং আমরা দেখতে চাই যে আমাদের লোকেরা প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে একদিনে কী পরিমাণ টিকা দিতে পারেন, যাতে ভবিষ্যতে আমরা যখন একটা প্ল্যান করব, এটার সমস্ত ভুল ত্রুটিগুলো এড়িয়ে একটা নিখুঁত প্ল্যান করতে পারবো। নিয়মিত টিকা কার্যক্রম যেন ব্যাহত না হয় সে লক্ষ্যে পরিকল্পনা জোরদার করা হয়েছে বলেও জানান ডক্টর এবিএম খুরশিদ আলম। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। এদিকে করোনার ডেল্টা ধরনের দাপটে দেশে 4 দিনে 1000 মানুষের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় মারা গেছে 248 জন। এদের নিয়ে দেশে করোনায় মৃত্যু 22,000 ছাড়ালো। গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 12,606 জন। এ সময় 48,015 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 26.25%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগী 13,35,260 জন, আর মারা গেছে 22,150 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 75 জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। এরপর ঢাকা বিভাগে মারা গেছে 69 জন, খুলনায় 36 জন, বরিশালে 20 জন এবং সিলেট বিভাগে 16 জন, বাকিরা অন্যান্য বিভাগের। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানীর সরকারি হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। ফলে নন কোভিড রোগীরা পাচ্ছে না যথাযথ চিকিৎসা। করোনা আক্রান্তদের চাপে অন্য রোগীদের ভর্তি না রেখেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন, নন কোভিড রোগীদের শতভাগ চিকিৎসায় প্রয়োজন করোনা ডেডিকেটেড হাসপাতাল বাড়ানো।
আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। রাজধানীর সরকারি হাসপাতালের জরুরি বিভাগে আসা এসব রোগী দেখে বোঝার উপায় নেই যে কোনটি কোভিড আর কোনটি নন কোভিড। আমরা নিজেরাও বিপদে। একটা সময় ছিল শুধুমাত্র হৃদরোগে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হতো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। বর্তমান প্রেক্ষাপটে সেই চিত্র পাল্টে এখানে হৃদরোগের পাশাপাশি ভর্তি নেওয়া হয় করোনা আক্রান্ত রোগীদেরও। হিমশিমি এখন বলা চলে যে প্রচুর করোনা রোগী ভর্তি হচ্ছে। সিট বাড়ানো উচিত, কারণ যে পরিমাণ রোগী আসে হাসপাতালে সেই হিসেবে অ্যাভেলেবল না। দিনকে দিন সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। নগরীর বিশেষায়িত এসব হাসপাতাল এখন করোনা ডেডিকেটেড। এটা আসলে আমাদের হৃদরোগ হাসপাতাল, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে করোনা রোগী এত বেশি যে আরও বেড বাড়ানো দরকার। প্রতিদিন অনেক করোনা পজিটিভ রোগী আসতেছে। কোভিড আক্রান্ত রোগীর চাপে এসব হাসপাতালে অন্যান্য রোগে আক্রান্ত রোগীরা পাচ্ছেন না যথাযথ চিকিৎসা সেবা। সেই সাথে রয়েছে শয্যা সংকটও। আমরা রুগী 4 তলা নিয়ে আসছি, প্রায় আজকে 2.5-3 ঘন্টা হয়েছে, আমরা এখন আর বেড পাইনি। করোনার চাপের কারণে সিট একটু শর্ট আছে। আমার কাছে মনে হচ্ছে এখন হাসপাতালে অন্য কোনো রোগী খুবই কম আসে, বেশিরভাগই করোনা রোগী। একই চিত্র শহীদ সারওয়ার্দী হাসপাতালেও। করোনা আর ডেঙ্গুর প্রকোপে এখানে ঠাঁই মিলছে না অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের। সাধারণ মানুষের এটা জানারও ইনফরমেশনটা সবার জানার ব্যবস্থা করা উচিত যে এই হাসপাতালগুলো হচ্ছে যে কোভিড ডেডিকেটেড, এই হাসপাতালগুলো নন কোভিড রোগীর জন্য। কারণ রোগী কিন্তু সাফারিংস, এক একটা রোগী 2-3টা করে হাসপাতাল ঘুরে যাচ্ছে, আমাদের কিছু করার থাকে না, কারণ অধিকাংশই জানেই না যে এটা কোভিড ডেডিকেটেড হাসপাতাল। তো সাফারিংসটা তো আসলে রোগীর হচ্ছে। এমন অবস্থায় শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি কোভিড হাসপাতাল বৃদ্ধির উপর গুরুত্ব দেন চিকিৎসকরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবার লকডাউন প্রসঙ্গ। চলমান কঠোর লকডাউনের মধ্যে টানা 14 দিন পর অভ্যন্তরীণ সব রুটে বিমান চলাচল শুরু হয়েছে। সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী নিয়ে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে হজরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় বেশ কয়েকটি বিমান। টানা বন্ধের পর অভ্যন্তরীণ ফ্লাইট চালু হওয়ায় খুশি যাত্রীরা। শিউলি রোজার রিপোর্ট। সরকারি বিধিনিষেধের কারণে 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ ছিল। বিধিনিষেধ আরও 5 দিন বাড়ানো হলেও স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের অনুমতি দেয় সরকার। এরপরই টানা 14 দিন পর শুরু হলো অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল। আমাদের অনুভূতি তো ভালো। আমরা যদি চিটাগাং ফ্লাইট না পাই, যদি এখানে আসতে দূরে হলেও এখানে অনেক ভালো লাগতেছে। চালু থাক আমরা চাই, সবসময় এইভাবে তা হোক, আমাদের জন্য ভালো। ফ্লাইট না চলে মানুষ আসা যাওয়া কীভাবে করবে? নিজের প্রাইভেট ছাড়া কোনো পরিবহনের গাড়ি তো চলছে না, সমস্যা থাকে। এখন এমার্জেন্সি বলে আমার যশোর যাওয়া লাগছে। স্বাস্থ্যবিধি মেনে বিমান চলাচল শুরু হওয়ায় সন্তুষ্ট যাত্রীরা। নিয়মগুলো পালন করে এটা চালু সব লোকের জন্য বানার জন্য। কাস্টম থেকে বাড়াইতে একটু সমস্যা হয়েছে, বাট আর এই যে ভ্রমণ করতে খুবই ভালো লাগছে। আমরা অনেকদিন ধরে অপেক্ষা করতেছি এই যে ডোমেস্টিক ফ্লাইট চালু করবে, সেজন্য আমরা এতদিন আসি নাই। ডোমেস্টিক ফ্লাইট চালু করছে তখন আসছে আমরা। প্রথম দিন চট্টগ্রাম, সৈয়দপুর, সিলেট, কক্সবাজারে, রাজশাহী, বরিশাল ও যশোরে ফ্লাইট পরিচালনা করা হবে। সরকারের সকল ধরনের স্বাস্থ্য সতর্কতামূলক নির্দেশনা মেনেই আজ থেকে ঢাকা থেকে বিভিন্ন রুটে আমরা ফ্লাইট পরিচালনা শুরু করেছি। এখন পর্যন্ত আমাদের যতগুলো ফ্লাইট অপারেট হয়েছে প্রত্যেকটা ফ্লাইটে মোর দ্যান 50% প্যাসেঞ্জার আমরা ক্যারি করেছে। তবে করোনা সংক্রমণ রোধে বিমান চলাচলের ক্ষেত্রে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কোভিড প্যান্ডেমিকের সময়ে স্বাস্থ্যবিধির একটা বিষয় থাকে। তো আমরা এর আগেও আমরা ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা করেছি স্বাস্থ্যবিধি মেনেই। তো সেই স্বাস্থ্যবিধির মধ্যে উল্লেখযোগ্য বিধিগুলোর মধ্যে রয়েছে আপনার যাত্রীরা মাস্ক পরিধান করে বিমানবন্দরে আসবে এবং ঢোকার সময় বিমানবন্দরে প্রবেশের মুহূর্তে ওই স্ব এয়ারলাইন্স তাদের যাত্রীদেরকে হ্যান্ড স্যানিটাইজ করাবে এবং মাস্ক বিতরণ করবে। এই সমস্ত স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে মেনটেন করে আমরা ফ্লাইটগুলি পরিচালনা করছি। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। সব শিল্প কারখানা খুলে দিয়ে বর্ধিত লকডাউনের প্রথম দিন শুক্রবার হওয়ায় নগরীর রাস্তায় যানবাহন ও মানুষের পদচারণা কম। সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ থাকলেও নেই গণপরিবহন। রিকশা ও মোটরসাইকেল চলাচল করছে জরুরি প্রয়োজনে। যারা ঘর থেকে বেরিয়েছে তাদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া আর পড়তে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর জেরার মুখে। অসুস্থতা নিয়ে যারা বের হন তাদেরও পোহাতে হয় ভোগান্তি। আর এখনও বহাল রয়েছে ঢাকামুখী মানুষের ঢল। শিউলি রোজার আরও একটি রিপোর্ট।
কঠোর লকডাউনের মাঝে সব শিল্প কারখানা চালু করায় ঢাকামুখী মানুষের যাত্রা এখনো চলছে। গণপরিবহন বন্ধ থাকায় দীর্ঘ পথে প্রাইভেট কার, মোটরবাইক, অটো কিংবা রিকশা ভ্যানে আসতে গিয়ে পোহাতে হচ্ছে ভোগান্তি। রাজধানীতে বর্ধিত লকডাউনের প্রথম দিন শুক্রবার হওয়ায় অন্য দিনের তুলনায় সড়কে যানবাহন ও মানুষের চলাচল তুলনামূলক কম, তবে প্রাইভেট কারের চলাচল স্বাভাবিক সময়ের মতোই। জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বেরিয়েছেন, গণপরিবহন না চলায় বিকল্প ও হালকা যানবাহনে চলতে গিয়ে তাদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। গণপরিবহন নাই আসলে অনেক সমস্যা হচ্ছে, মানুষ পায়ে হেঁটে অনেক দূরে যেতে হচ্ছে। বাসে গেলে দেখা যাচ্ছে যে 15-20 টাকা আমরা যাতায়াত গন্তব্যস্থলে পৌঁছতে পারি, সেখানে আমাদের রিক্সা ভাড়া প্রতিদিন যাতায়াতে 200-250 টাকা লাগতেছে। আর্থিক দিক থেকে খুব বিপর্যস্ত। মানুষের চলাচল কম থাকায় আক্ষেপ জানান রিক্সা চালকরা। অনেক কষ্টে আছে, লকডাউনে সবকিছু বন্ধ, অফিস আদালত। লকডাউনের মধ্যে বাইরে যেতে না তো কেউ, পরিবার নিয়ে অনেক কষ্ট হচ্ছে। বাইরে বের হয়ে যৌক্তিক কারণ না থাকলে চেকপোস্টে জরিমানা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্য দিন যেমন কিছু লোকজন সমাগম হয়, আজকে শুক্রবার থাকার কারণে লোকজনের সমাগম খুবই কম, গাড়ির সংখ্যা কম, সেক্ষেত্রে আমরা একটু রিল্যাক্সে একটু ডিউটি করতেছি। করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মানার উপর জোর তাগিদ সচেতন মহলে। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। আলোচিত চিত্রনায়িকা পরীমণি চলচ্চিত্রের আড়ালে অবৈধ ব্যবসা করতেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। তিনি জানান, পরীমণির ব্যবসার সঙ্গে তার ডিজাইনার জিমি সহ আরও এক নারী জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। দুপুরে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা জানান হারুনুর রশিদ। জিমিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, পরীমণির অবৈধ কাজের সঙ্গে জড়িত ও ইন্ধনদাতা তাদের তথ্য পাওয়া গেছে, তাদেরকেও গ্রেপ্তার করা হবে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। ব্যবসাগুলিতে কারা তাকে প্যাট্রোনাইজ করেছেন এই কথাগুলি সেও স্বীকার করেছেন এবং আমরা এগুলিকে নজরদারি করছি। অলরেডি তো আপনারা যে কথা বলেছেন জিমির কথা, জিমিকেও আমরা অত শীঘ্রই গ্রেপ্তার করব। চিত্রনায়িকা পরীমণির পর এবার তার কথিত মম নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করা হয়েছে। সন্ধ্যায় পান্থপথ এলাকা থেকে চয়নিকাকে আটক করে সরাসরি মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। পরীমণির অনৈতিক কাজের সহযোগিতা করায় তাকে আটক করেছে ডিবি। এছাড়াও তার বিরুদ্ধে মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে সম্পর্ক ভাঙা গড়া, ব্ল্যাকমেইলিং সহ বেশ কয়েকটি অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। পরীমণি আটকের পর চয়নিকা চৌধুরীও উধাও হন। এদিকে মাদকের 3 মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আবারও 8 দিনের এবং একই মামলায় মরিয়ম আক্তার মৌকে 4 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। ঢাকার সিএমএম আদালতে দুপুরে পুলিশের আবেদনের এই আদেশ দেন। পৃথক 3টি মাদক মামলায় মডেল পিয়াসাকে 24 দিন আর একটি মাদক মামলায় মৌকে 10 দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। গত রোববার রাতে বারিধারার একটি বাসায় অভিযান চালিয়ে পিয়াসা ও মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে মৌকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি একটি চুক্তিভিত্তিক রাজনৈতিক দল। সাইনিং মানির বিনিময়ে বিএনপিতে বিভিন্ন নেতারা যুক্ত হয়েছেন। দুপুরে রাজধানীর খিলক্ষেতে কুর্মিটোলা হাই স্কুলের মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, দলটির নেতারা শুরুতে করোনার ভ্যাকসিনের সমালোচনা করে, আবার তারাই জল ঘোলা করে ভ্যাকসিন নিচ্ছে। জিয়া রহমান যখন দল খুললেন, তারাও সাইনিং মানি গ্রহণ করে, ওই ফুটবলের যেমন সাইনিং মানি গ্রহণ করে দল বদল করে, তারাও সাইনিং মানি নিয়ে তারা জিয়া রহমানের দল বিএনপিতে যোগদান করলেন। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দেওয়ার পর রাজনীতির কাকেরা গিয়ে এই বিএনপি গঠন করেছে। তারা হচ্ছে সবাই রাজনীতির কাক। এদিকে সরকার করোনা প্রতিরোধে আগে থেকে ব্যবস্থা না নেয় দেশে এটি মহামারী আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ড্যাবের 32তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি কথা বলেন। মহামারীর পরিস্থিতিতেও দেশে লুটপাট চলছে বলে অভিযোগ করেন রিজভী। বিশেষ করে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আপনার করোনার কোনো চিকিৎসা নেই, না আছে আইসিইউ, না আছে অক্সিজেন সরবরাহ, না আছে কোনো ওষুধপত্র। একটা কি বলে মরণ বদ্ধভূমিতে পরিণত হয়েছে আপনার জেলা উপজেলা পর্যায়ে। সত্যিকারের যদি সরকার থাকতো, আজকে 1.5 বছর সময় পেলেন, আজকে কেন আপনার ডিস্ট্রিক্ট লেভেলের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ হয় না? সেখানে কেন প্রয়োজনীয় ওষুধ নেই? আজ 22শে শ্রাবণ।
বাঙালি হৃদয়ে জাতিসত্তার চেতনা জাগানো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস। বাংলা ১৩৪৮ সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শ্রাবণের বাদল ঝরা এমন দিনে মারা যান বাংলা সাহিত্য ও কাব্যগীতির শ্রেষ্ঠ স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মুবাল্লিক করিমের রিপোর্টে বিস্তারিত। এভাবে অসংখ্য গান, কবিতা আর ছোট গল্পে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব সাহিত্যের অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন তিনি। নিয়ে এসেছেন নোবেল পুরস্কারও। আজ থেকে ৮০ বছর আগে ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। বাঙালি সংস্কৃতির বাতিঘর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষা ঋতুকে অত্যন্ত ভালোবাসতেন। এই ঋতু নিয়ে তার অসংখ্য কবিতা, গান, ছোট গল্প, প্রবন্ধ রয়েছে। সেই বর্ষাতেই তিনি চিরবিদায় নেন এই পৃথিবী থেকে। বিশ্বব্যাপী রবীন্দ্র ভক্তদের কাছে তাই ২২শে শ্রাবণ দিনটি শোকের শূন্যতার। বাঙালির মননের অন্যতম রূপকার রবীন্দ্রনাথ। বাঙালি সত্তায় তিনি চির অম্লান। বাঙালি জীবনের যত ভাববৈচিত্র্যের সমারোহ তার পুরোটাই তিনি ধারণ করেছেন তার গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, কবিতা ও গানে। তার সাহিত্যকর্ম, সঙ্গীত, দর্শন সবকিছুই মানুষকে ঋদ্ধ করে। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় মৃত্যুর পর প্রকাশিত হয়েছে। তিনি তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন। এমনকি তার ব্যক্তিগত চিঠিপত্র, ভ্রমণ কাহিনী সংকলনও বাংলা সাহিত্যের আকর গ্রন্থ হিসেবে সমাদৃত। একজন চিত্রশিল্পী হিসেবেও তার অবদান কম নয়। সুরস্রষ্টা, ব্যাকরণবিদ, শিল্প সমালোচক, দার্শনিক, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ হিসেবেও রবীন্দ্রনাথ ঠাকুর সমানভাবে পরিচিত, সমাদৃত। মুবাল্লিক করিম, মাই টিভি। লকডাউনের মাঝে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকলেও কিছুটা বেড়েছে মাছ সহ শাকসবজির দাম। আগের বর্ধিত মূল্যেই বিক্রি হচ্ছে চাল, ডাল, তেল সহ অন্যান্য পণ্য। কমেছে মুরগির দাম। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। কঠোর লকডাউন থাকায় এখনো জমে ওঠেনি রাজধানীর কাউরান বাজার। বাজারের সব দোকান খোলা থাকলেও বেচা কিনা তেমন নেই বলে জানালেন বিক্রেতারা। কোনো ক্রেতা নাই বললেই চলে, একদম বাজে অবস্থা। দাম বাড়বো এগুলো বলে মানে এক মানুষ একটা উদ্যোগী লাগা দিয়ে দাম বাড়ায় ফেলা আসলে আসলে কোনো কিছু দাম বাড়েনি। বাজারে নতুন করে বেড়েছে মাছ ও শাকসবজির দাম। আজকে বিক্রি করতেছি কেজি ১৬০০ টাকা, কেজি প্রতি ২০০ টাকা বাড়ছে। মাছের দাম সামনে আরো বাড়তে পারে। গত সপ্তাহ তো এই সপ্তাহে একটু সবজির দাম বেশি, ৫ টাকা ১০ টাকা কেজিতে বেশি। বটবটির দাম হলো ৮০ টাকা কেজি, তারপর হলো সিমের দাম ১৬০ টাকা কেজি, তারপর কাঁচামাছ ২০০ টাকা কেজি। সবজির দাম আসলে আগের চেয়ে একটু বেশি বেশি মনে হচ্ছে। আগের বাড়তি মূল্যে বিক্রি হচ্ছে তেল, চিনি, ডাল, আটা সহ অন্যান্য নিত্য পণ্য। না, গত ২ সপ্তাহ যে দাম ছিল এখন ওই দামে আছে, চালের দাম বাড়ে নেই। গত মাসে যে চালটা কিনলাম হচ্ছে ৫২ টাকায়, মানে ২৯, সেটা আজকে এই বাজারে এসে দেখলাম সেটা ৫০ টাকায় আমি কিনতে পেরেছি, মানে কেজিতে ২ টাকা কম। পেঁয়াজ, আদা, রসুন সহ মুরগির দাম স্থিতিশীল। আদা রসুনের দাম কমছে, পেঁয়াজের দাম কমছে, ডালের দাম কমছে। বর্তমানে ব্রয়লার মুরগির দাম একটু সীমিত আছে, ১২০ টাকা ২৫ টাকা, আর পাকিস্তানিও সীমিত আছে ২২০ টাকা ১৫ টাকা এরকম। কসমেটিক আইটেমগুলো খুব দাম বাড়ছে, একটা লাক্স সাবানে ৫-৬০ টাকা বাড়ছে। এস.এম. খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। এবার গ্রাম বাংলার খবর। বনে খাবার না পেয়ে গাজীপুরের শ্রীপুরের বর্মি বাজারে আবাস গড়ে তুলেছে বানরের দল। যদিও স্থানীয়রা অনেকেই নিজ উদ্যোগে তাদের খাবার সরবরাহ করছে, তবুও হানা দিচ্ছে বিভিন্ন দোকানে। পর্যাপ্ত খাবার না পেয়ে অনেক বানর মারাও গেছে। স্থানীয়দের দাবি, সরকারি উদ্যোগে বানরগুলোকে খাবার সরবরাহ করে নির্দিষ্ট এলাকায় রাখার। প্রতিনিধি এস.এম. সোহেল রানা রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। গাজীপুরের শ্রীপুরে স্থানীয়দের কাছে প্রথম বনের বানর লোকালয়ে আসা বিনোদন মনে হলেও যখন থেকে খাবারের জন্য দোকানগুলোতে হানা দেয়া শুরু করেছে, হয়েছে উৎপাতের কারণ। গত কয়েক বছর ধরে স্থানীয়রা খাবার দিয়ে বানরগুলোকে শান্ত রাখার চেষ্টা করলেও তা পর্যাপ্ত না হওয়ায় উদ্বেগ বেড়েছে।
অবাধে ফলজ গাছ কাটার পাশাপাশি মানব বসতি বনের কাছাকাছি চলে আসায় এমনটাই ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা। আমরা মাঝে মাঝে খেতে দিই। কালকে তো অনেক বান্ধবী আছে আমাদের এখানে, আরো দিন ওই 20টা ধরনের কাপড় তোলা ঘর খোলা থাকে, সব খাওয়া দাওয়া নষ্ট করে। কাপড়গুলি নিয়ে এমনভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে যেটা আসলে দ্বিতীয়বার আমরা যে কেউ এটা পরিধান করব সেই ক্ষমতা থাকে না। আগে তো আমরা খাইতে পাইতো বর্তমানে খাওয়ান পায় না, যার কারণে বানর আপনার এলাকায় ছড়ে গেছে। দর্শনার্থীরা আসতো এবং তাদেরকে খাবার দিত, তাহলে স্থানীয়দের উপর চাপ কমে যেত এবং বানরগুলো খাবার পাইতো এবং তারাও একটু শান্তিতে থাকতো। ফার্স্ট আর কি আসলাম দেখার জন্য, খুব ভালো লাগছে দেখে। 2016 সালে জেলা প্রশাসকের পক্ষ থেকে বানরদের খাবার সরবরাহ করা হলেও পরে কিছু জটিলতায় তা বন্ধ হয়ে যায়। আমাদের এলাকাবাসী যারা আছে এরা খাবার দেয়, আবার বানরে কিছু অত্যাচার করে, যেমন কাপড় টাপড় নষ্ট করে। সরকারিভাবে কোনো বানরের কোনো খাবার আমরা পাইনি। সংকট নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলেন আশ্বাস। অভুক্ত বানরদের যে খাওয়ার ব্যবস্থা, এটা আমরা জিআরের মাধ্যমে এই বিষয়টা আগে যেভাবে করা হতো এটা আমরা পুনরায় চালু করার জন্য আমি চেষ্টা করব। এই অবস্থায় বানরদের খাদ্যাভ্যাস পরিবর্তনের প্রয়োজন বলে মনে করছেন এই কর্মকর্তা। বানরকে যদি আমরা রুটি, কলা বা খাবার এসব প্রোভাইড করি, বানরের ন্যাচারাল খাদ্যাভ্যাস থেকে কিন্তু তার সেই স্বভাবটা পরিবর্তন হয়ে যাবে। তো তারই প্রেক্ষিতে কিন্তু বন বিভাগ বর্তমানে এই খাবার প্রোভাইড করা থেকে কিন্তু বিরত আছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কাল থেকেই শুরু দেশব্যাপী গণটিকা ক্যাম্পেইন। বয়সসীমা আবার 25 বছর। অগ্রাধিকার পাবে 50ঊর্ধ্ব ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা। করোনায় আরও 248 জন মারা গেছে। মৃতের সংখ্যা ছাড়ালো 22,000। সরকারি হাসপাতালে নন কোভিড রোগীরা চিকিৎসা পাচ্ছে না। 14 দিন পর অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু। বর্ধিত লকডাউনের প্রথম দিন শুক্রবার হওয়ায় রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল কম। পরিমণির সহযোগীদেরও গ্রেপ্তার করা হবে, জানালো ডিবি। নির্মাতা চয়নিকের চৌধুরী আটক। মডেল পিয়াসা ও মৌ আবার রিমান্ডে। মিয়ানমারে কানি শহরের আশেপাশের জঙ্গল থেকে 40টি মৃতদেহ উদ্ধার। মিলেছে নির্যাতনের চিহ্ন, দাবি জান্তা বিরোধী মিলিশিয়া বাহিনীর। এবং সিরিজ জয়ের মিশন নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-20তে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা, twitter/mytvবাংলা। পরবর্তী সংবাদ রাত 9টা 30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।